ইতিহাসের পাতায় কিছু নাম আছে যাদের উচ্চারণ মাত্রই আমাদের মনে দ্বন্দ্ব জাগায়। তাদের কেউ কেউ ছিলেন স্বপ্নদ্রষ্টা, কেউ বা ছিলেন নির্মম বাস্তববাদী। আর তাদের মাঝেই দাঁড়িয়ে আছেন এক বিস্ময়কর চরিত্র, নিকোলো ম্যাকিয়াভেলি। আজ আমরা নিকোলো ম্যাকিয়াভেলির একটি কঠোর সত্যের মুখোমুখি হব। ১৫ শতকের এই ইতালীয় চিন্তাবিদ একটি নির্মম প্রশ্ন তুলেছিলেন, শাসকের জন্য কি ভালো, প্রজাদের ভালোবাসা পাওয়া নাকি তাদের ভয় পাওয়া? তার উত্তর ছিল স্পষ্ট এবং হৃদয়বিদারক। তিনি বলেছিলেন, ভালোবাসা এবং ভয়, যদি দুটির মধ্যে একটি বেছে নিতে হয়, তাহলে ভয়কেই বেছে নেওয়া নিরাপদ। এই কথার পেছনে লুকিয়ে আছে মানব প্রকৃতির সবচেয়ে অন্ধকার সত্য। এই দর্শন কেবল এক বইয়ের পাতায় সীমাবদ্ধ ছিল না, এটি প্রভাব ফেলেছিল রাজাদের প্রাসাদে, যুদ্ধক্ষেত্রের মাটিতে, এমনকি আধুনিক রাষ্ট্রনীতির ভেতরেও। শত শত বছর পরে আজও প্রশ্নটি বেঁচে আছে, শাসনের আসল ভিত্তি কি, ভালোবাসা নাকি ভয়? আমরা এই নির্মম সত্যের ভেতরে ডুব দেব, কিভাবে এই দর্শন পৃথিবীর ইতিহাসকে রূপ দিয়েছে এবং কেন এটি আজও প্রাসঙ্গিক। ম্যাকিয়াভেলি মানুষের প্রকৃতি সম্পর্কে একটি নিষ্ঠুর সত্য উন্মোচন করেছেন। তার মতে মানুষ স্বভাবগতভাবে অকৃতজ্ঞ, চঞ্চল, কপট, ভীরু এবং লোভী। এটি কোনো নৈতিক বিচার নয়, এটি একটি বাস্তব পর্যবেক্ষণ। ভালোবাসা হলো একটি দুর্বল বন্ধন। যখন স্বার্থের প্রশ্ন আসে, মানুষ সহজেই সেই বন্ধন ছিন্ন করে ফেলে। কিন্তু ভয় ভিন্ন। ভয় হল ব্যক্তিগত বেদনার আশঙ্কা, যা কখনো মানুষকে ত্যাগ করে না। রোমান সম্রাট জুলিয়াস সিজারের উদাহরণ দেখুন। রোমের রাস্তায় সৈন্য ও নাগরিকেরা সিজারের নাম উচ্চারণ করত সম্মান আর ভালোবাসার সঙ্গে। যুদ্ধক্ষেত্রে তার বিজয়, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং ক্যারিশম্যাটিক ব্যক্তিত্ব তাকে শুধু একজন নেতা নয়, একজন নায়কে পরিণত করেছিল। সেনেটররাও তার প্রতি অনুরাগ পোষণ করত, কারণ সিজার জানতেন কিভাবে তাদের মন জয় করতে হয়। কিন্তু ধীরে ধীরে সেই ভালোবাসার আবরণে ভয় জন্ম নিতে শুরু করল। সেনেটররা ভাবতে লাগল, যদি সিজার একদিন সম্রাট হয়ে যান, যদি প্রজাতন্ত্রের নিয়ম ভেঙে তার হাতে সীমাহীন ক্ষমতা চলে আসে। এই আশঙ্কা প্রতিদিন তাদের হৃদয়ে কুড়ে কুড়ে খেতে লাগল, এবং শেষমেশ সেই আশঙ্কাই বিশ্বাসঘাতকতায় রূপ নিল। একদিন রোমান সেনেটে প্রবেশ করতেই তাকে ঘিরে ধরল তারই প্রিয়জনেরা। সবচেয়ে বড় আঘাত এলো তখনই, যখন তার ঘনিষ্ঠ বন্ধু ব্রুটাস ছুরি হাতে এগিয়ে এলো। এমনকি তুইও ব্রুটাস? সিজারের সেই অসহায় উচ্চারণ ইতিহাসে অমর হয়ে আছে। এখানেই প্রমাণিত হয় মানুষের ভালোবাসা কতটা ভঙ্গুর এবং অস্থায়ী। সিজারের হত্যার পর রোম ছিল অস্থিরতায় ভরা। ষড়যন্ত্র, গৃহযুদ্ধ আর ক্ষমতার লড়াইয়ে ছিন্ন ভিন্ন হচ্ছিল প্রজাতন্ত্র। এই বিশৃঙ্খলার মাঝেই উত্থান ঘটে অগাস্টাসের। তিনি বুঝেছিলেন, শুধু ভালোবাসা দিয়ে নয়, শাসন টিকিয়ে রাখতে হলে প্রয়োজন ভয় এবং শৃঙ্খলা। অগাস্টাস দক্ষতার সঙ্গে ভয়ের এক আবহ তৈরি করলেন। তিনি তার প্রতিদ্বন্দ্বীদের নির্মমভাবে দমন করলেন, সেনেটরদের সামনে ক্ষমতার সীমা স্পষ্ট করে দিলেন, আর সেনাবাহিনীকে সম্পূর্ণভাবে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন। রোমান সমাজ তার শাসনে জানল, কেউ যদি বিরোধিতা করে, তার পরিণতি হবে কঠিন ও ভয়াবহ। এই ভয়ের ভিত্তিতেই তিনি প্রতিষ্ঠা করলেন এক দীর্ঘস্থায়ী শাসন। অগাস্টাস টানা ৪৫ বছর রোমকে নেতৃত্ব দিলেন, এবং তার শাসন আমলকে ইতিহাস মনে রাখল এক স্থিতিশীল, শক্তিশালী যুগ হিসেবে। তিনি দেখালেন, ভয় যদিও নির্মম, তবু শাসনের ক্ষেত্রে ভালোবাসার চেয়ে অনেক বেশি স্থায়ী অস্ত্র। ভয় কেন ভালোবাসার চেয়ে শক্তিশালী? কারণ ভয় ব্যক্তিগত স্বার্থের সাথে জড়িত। যখন একজন শাসক ভয়ের মাধ্যমে শাসন করেন, প্রতিটি প্রজা জানে যে বিদ্রোহের পরিণতি তার নিজের জন্য ভয়াবহ। ভালোবাসা ভিত্তিক শাসনে প্রজারা শাসকের কল্যাণের কথা ভাবে,
কিন্তু ভয়ভিত্তিক শাসনে তারা নিজেদের ক্ষতির কথা ভাবে এবং মানুষ সব সময় নিজের সুরক্ষাকে অগ্রাধিকার দেয়। জোসেফ স্ট্যালিনের শাসনামল এই তত্ত্বের নিখুঁত উদাহরণ। রাশিয়ার বিপ্লবের পর যখন সোভিয়েত ইউনিয়ন নতুন পথে হাঁটতে শুরু করল, তখনই ক্ষমতার কেন্দ্রে উঠে এলেন জোসেফ স্ট্যালিন। তিনি কখনোই জনগণের ভালোবাসার প্রতীক ছিলেন না। লেনিনের মতো ক্যারিশমা কিংবা ট্রটস্কির মতো বাগ্মিতা তার ছিল না, কিন্তু যা ছিল তা হল শীতল, পরিকল্পিত এবং নির্মম ক্ষমতার ব্যবহার। ধীরে ধীরে তিনি নিজের চারপাশ থেকে প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে দিলেন। কেউ নির্বাসিত হল, কেউ রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গেল, আবার কেউ প্রকাশ্যে মৃত্যুদণ্ড পেল। প্রতিটি পদক্ষেপেই তিনি একটি বার্তা ছড়িয়ে দিলেন। স্ট্যালিনকে অবমাননা করার মানে হল জীবনের ঝুঁকি নেওয়া। ১৯৩০-এর দশকে তার শাসন এক ভয়ঙ্কর রূপ নিল। গ্রেট পার্জ বা মহাশুদ্ধির সময়ে হাজার হাজার সেনা কর্মকর্তা, বুদ্ধিজীবী, সাধারণ কর্মী সকলকেই দেশদ্রোহী আখ্যা দিয়ে গ্রেপ্তার করা হল। যারা একসময় তার সবচেয়ে বিশ্বস্ত ছিলেন, তারাই হঠাৎ এক রাতে নিখোঁজ হয়ে গেলেন। এবং যে কেউ জানত একটি ভুল কথা, সামান্য সমালোচনা কিংবা প্রতিবেশীর মিথ্যা অভিযোগ সবই যথেষ্ট ছিল আপনাকে পাঠিয়ে দেওয়ার জন্য গুলাগের বরফ ঢাকা মৃত্যু ক্যাম্পে। সোভিয়েত নাগরিকেরা প্রতিদিন ভয়ে বেঁচে থাকত। ঘরে, কর্মস্থলে, এমনকি পরিবারেও তারা নিজেদের চিন্তা প্রকাশ করতে সাহস পেত না। এই ভয়ের প্রাচীরই ছিল স্ট্যালিনের আসল শক্তি। তিনি ভালোবাসা দিয়ে মানুষকে বেঁধে রাখেননি, বরং আতঙ্ক দিয়ে শৃঙ্খলিত করেছিলেন। ফলাফল টানা ৩ দশকের এক অটল শাসনকাল। আর আশ্চর্যের বিষয়, মৃত্যুর পরও সেই ভয় মিলিয়ে যায়নি। অনেক সোভিয়েত নাগরিক এখনও ফিসফিস করে বলত, স্ট্যালিন মারা গেছেন, কিন্তু তার ছায়া আমাদের ওপর ভাসছে, যেন তার ভূতুই রাষ্ট্রযন্ত্রকে চালিয়ে যাচ্ছে। ম্যাকিয়াভেলি বলেছেন, যে ভালোবাসা কেনা হয় মূল্য দিয়ে, তা সংরক্ষিত হয় না। ভালোবাসা একটি বিনিময় ভিত্তিক আবেগ। যতদিন শাসক প্রজাদের উপকার করতে পারেন, ততদিন তারা তাকে ভালোবাসে। কিন্তু সংকটের মুহূর্তে এই ভালোবাসা দ্রুত ঘৃণায় পরিণত হয়। ভালোবাসা মানুষকে দুর্বল করে তোলে। ভালোবাসিত শাসক প্রজাদের কৃতজ্ঞতার উপর নির্ভর করেন, যা একটি ভঙ্গুর ভিত্তি। কিন্তু ভয় শাসকের নিয়ন্ত্রণে থাকে। ১৮ শতকের শেষ ভাগে ফ্রান্সের মানুষ লুই সরোসকে প্রথমে এক তরুণ, সদয় এবং কিছুটা সরল রাজা হিসাবে দেখেছিল। তার নম্র ব্যবহার, সাধারণ মানুষের প্রতি সহানুভূতি এবং আড়ম্বরের পরিবর্তে সরলতায় ঝোঁক তাকে প্রাথমিকভাবে জনসাধারণের কাছে প্রিয় করে তুলেছিল। অনেকেই ভেবেছিল তিনি হবেন সেই শাসক যিনি ফ্রান্সকে নতুন পথে নিয়ে যাবেন। কিন্তু বাস্তবতা দ্রুত বদলে গেল। ফরাসি রাজকোষ তলানিতে ঠেকল, জনগণ ক্ষুধার্ত হল, আর চারদিকে ছড়িয়ে পড়ল ক্ষোভ। যে মানুষগুলো একসময় তাকে ভালোবেসেছিল, তারাই এখন তাকে দুর্বল, অযোগ্য আর অকার্যকর শাসক হিসাবে দেখতে শুরু করল। রাজপ্রাসাদের উজ্জ্বল ঝাড়বাতির নিচে যখন অভিজাতরা বিলাসে ডুবে থাকত, তখন প্যারিসের রাস্তায় ক্ষুধার্ত সাধারণ মানুষ রুটি চাইতে চাইতে বিদ্রোহের গান গাইত। ধীরে ধীরে সেই ক্ষোভই বিপ্লবে পরিণত হল এবং শেষমেশ সেই রাজাকে, যিনি একসময় জনগণের ভালোবাসা পেয়েছিলেন, একই জনগণ টেনে নিয়ে গেল মৃত্যুর মঞ্চে। গিলোটিনের ব্লেড নেমে এলো আর তার মাথা ঝরে পড়ল। ইতিহাস প্রমাণ করল, ভালোবাসা কখনোই ক্ষমতার নিরাপদ ভিত্তি নয়। কিন্তু বিপ্লবের ভেতর থেকেই উঠে এলো আরেক চরিত্র, ম্যাক্সিমিলিয়ান রোবেসপিয়ের। তিনি বুঝেছিলেন মানুষের আবেগ অস্থির। একদিন ভালোবাসা জন্ম নেয়, আরেকদিন তা ঘৃণায় রূপ নেয়। তাই তিনি নির্ভর করলেন অন্য এক শক্তির ওপর, ভয়। রোবেসপিয়ারের নেতৃত্বে ফ্রান্সে শুরু হল সন্ত্রাসের যুগ, রেইন অফ টেরার। বিপ্লব বিরোধী সন্দেহ হাজার হাজার মানুষকে টেনে আনা হলো আদালতে। কেউ যদি সামান্য ভিন্নমত প্রকাশ করত অথবা রাজনৈতিকভাবে আলাদা মত রাখত, তাদের জন্য অপেক্ষা করছিল গিলোটিন। প্যারিসের রাস্তায় মানুষ আতঙ্কে বাস করত। প্রতিবেশীর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করত, কারণ সামান্য অভিযোগে মৃত্যুদণ্ড ডেকে আনতে পারত। রোবেসপিয়ের এক ভয়ের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, যেখানে জনগণ জানত চুপ করে আনুগত্য দেখানোই একমাত্র টিকে থাকার উপায়। এই ভয়ই তাকে বহু বছর ফ্রান্সের সর্বশক্তিমান শাসকে পরিণত করেছিল। যদিও শেষ পর্যন্ত তিনিও সেই একই গিলোটিনে প্রাণ দিলেন,
কিন্তু তার সময়কালে তিনি প্রমাণ করে গিয়েছিলেন ভয় একটি জাতিকে ভালোবাসার চেয়ে অনেক বেশি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারে। এখানে একটি অস্বস্তিকর প্রশ্ন আসে, ভয়ভিত্তিক শাসন কি নৈতিকভাবে ন্যায্য? ম্যাকিয়াভেলি যুক্তি দেন যে শাসকের প্রধান দায়িত্ব হল রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখা। যদি নৈতিকতা এই স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে, তাহলে নৈতিকতাকে বিসর্জন দিতে হবে। এটি হল রাজনৈতিক প্রয়োজনীয়তার দর্শন। ব্যক্তিগত নৈতিকতা এবং রাষ্ট্রীয় প্রয়োজনীয়তা ভিন্ন বিষয়। একজন শাসক ব্যক্তিগতভাবে দয়ালু হতে পারেন, কিন্তু রাষ্ট্রীয় দায়িত্বে তাকে নিষ্ঠুর হতে পারে। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি ইউরোপে জার্মান অঞ্চলগুলো ছিল অসংখ্য ছোট ছোট রাজ্য ও প্রিন্সিপ্যালিটিতে বিভক্ত। ভাষা, সংস্কৃতি, ইতিহাস এক হলেও রাজনৈতিকভাবে তারা ছিল বিচ্ছিন্ন। অনেক উদারপন্থী নেতা চেষ্টা করেছিলেন আলোচনা, কূটনীতি আর নরম নীতির মাধ্যমে একীকরণ ঘটাতে, কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছেন। কারণ বড় শক্তিগুলো, বিশেষত অস্ট্রিয়া ও ফ্রান্স, চায়নি একটি একক শক্তিশালী জার্মানি গড়ে উঠুক। এই ব্যর্থতার মাঝে আবির্ভাব ঘটে অটো ভন বিসমার্কের। তিনি ছিলেন প্রুশিয়ার একজন দৃঢ়চেতা রাজনীতিবিদ, যিনি ভালোভাবেই বুঝেছিলেন যে ভদ্র কূটনীতির ভাষা দিয়ে ইতিহাস লেখা যায় না। তাই তিনি ঘোষণা দিলেন যে জার্মানির ভবিষ্যৎ নির্ধারিত হবে বক্তৃতা আর প্রস্তাব দিয়ে নয়, বরং রক্ত এবং লোহার দ্বারা। এরপর শুরু হল এক কঠোর রাজনৈতিক কৌশল ও ধারাবাহিক যুদ্ধের অধ্যায়। বিসমার্ক প্রথমে ডেনমার্ককে পরাজিত করলেন, তারপর অস্ট্রিয়াকে চূর্ণ করে জার্মান একীকরণের পথে তাদের প্রভাব সরিয়ে দিলেন। অবশেষে ফ্রান্সের সঙ্গে ফ্র্যাঙ্কো প্রুশিয়ান যুদ্ধে জয়লাভ করে তিনি জার্মান রাজ্যগুলোকে এক পতাকার নিচে একত্রিত করলেন। বিসমার্কের নীতি ছিল নির্মম। তিনি জানতেন মানুষকে এক করতে হলে মাঝে মাঝে রক্ত ঝরানো অনিবার্য। তার এই নির্দয় বাস্তববাদী শেষ পর্যন্ত জন্ম দিল এক নতুন শক্তিশালী রাষ্ট্রের, জার্মান সাম্রাজ্য। এবং ইতিহাসের পাতায় বিসমার্ক রয়ে গেলেন আয়রন চ্যান্সেলর নামে, একজন নেতা যিনি প্রমাণ করেছিলেন যে জাতি গঠনের ভিত্তি নরম আবেগে নয়, বরং কঠোর শক্তি ও দৃঢ় শাসনে। একবিংশ শতাব্দীতে এসেও ম্যাকিয়াভেলির এই তত্ত্ব প্রাসঙ্গিক। আধুনিক কর্পোরেট জগৎ, রাজনৈতিক দল, এমনকি আন্তর্জাতিক সম্পর্কেও এই নীতি কাজ করে। কোনো প্রতিষ্ঠানের শীর্ষে বসা মানুষটি যদি কেবল কর্মচারীদের ভালোবাসা অর্জনের চেষ্টা করেন, তাহলে একসময় সেই ভালোবাসা দুর্বলতায় পরিণত হয়। কর্মীরা জানে বস নরম মনের মানুষ, তাই ভুল করলেও বড় কিছু হবে না। এর ফল শৃঙ্খলার ভাঙন, দায়িত্বজ্ঞানহীনতা এবং প্রতিষ্ঠানের ধীরে ধীরে পতন। অন্যদিকে যখন কর্মীরা জানে যে প্রতিটি কাজের ফলাফল আছে, ভালো করলে পুরস্কার, খারাপ করলে চাকরি হারানো, তখন তারা আরও সতর্ক, আরও দায়িত্বশীল হয়ে ওঠে। এই ভয় তাদের প্রতিটি সিদ্ধান্তে মনোযোগী করে তোলে। এই বাস্তবতা সবচেয়ে স্পষ্ট দেখা যায় স্টিভ জবসের অ্যাপেলে। জবস কখনোই তার কর্মচারীদের কাছে প্রিয় বস ছিলেন না, বরং তিনি ছিলেন কঠোর, দাবিসম্পন্ন এবং প্রায়শই ভীতিজনক। অনেকেই বলতো তার সঙ্গে কাজ করা মানেই ক্রমাগত চাপের মধ্যে থাকা, কারণ তিনি প্রতিটি ছোট ভুল চিহ্নিত করতেন এবং কাউকে ছেড়ে কথা বলতেন না। কিন্তু সেই ভয়ই তার দলের ভেতর থেকে সর্বোচ্চ সৃজনশীলতা ও দক্ষতা বের করে এনেছিল। জবস জানতেন সাধারণ মানদণ্ডে সন্তুষ্ট হওয়া যাবে না, প্রতিটি পণ্যে চাই পূর্ণতা, চাই বিপ্লব। তার এই কঠোর ভিশনই জন্ম দিয়েছিল আইফোন, আইপড, আইম্যাকের মতো আইকনিক প্রযুক্তি। আজ অ্যাপল পৃথিবীর সবচেয়ে মূল্যবান কোম্পানি। এর পেছনে রয়েছে এক নেতার কঠোর বাস্তববাদ, যিনি প্রমাণ করেছেন ভালোবাসা নয়, বরং ভয়ের মিশ্রিত শ্রদ্ধাই কখনো কখনো একটি প্রতিষ্ঠানের সাফল্যের প্রকৃত ভিত্তি হতে পারে। তবে ভয়ের রাজনীতির সীমাবদ্ধতাও আছে। অতিরিক্ত ভয় ঘৃণায় পরিণত হয় এবং ঘৃণা বিপ্লবের জন্ম দেয়। ম্যাকিয়াভেলি সতর্ক করেছেন যে শাসককে অবশ্যই ভয়ঙ্কর কিন্তু ঘৃণ্য নয় হতে হবে। শীতল যুদ্ধের সময় রোমানিয়ার নেতা নিকোলাই চাউসেস্কু
নিজেকে উপস্থাপন করেছিলেন একজন শক্তিশালী শাসক হিসেবে। শুরুতে তিনি কিছুটা জনপ্রিয়তাও অর্জন করেছিলেন, বিশেষত পশ্চিমা শক্তির সঙ্গে স্বাধীন সম্পর্ক বজায় রাখার কারণে। কিন্তু ধীরে ধীরে তার শাসন ভয়ঙ্কর এক রূপ নিল। চাউসেস্কু এমন এক রাষ্ট্রযন্ত্র গড়ে তুললেন যেখানে প্রতিটি নাগরিকের চারপাশে ছিল গুপ্তচর। মানুষ নিজের বাড়িতে, এমনকি পরিবারেও মুক্তভাবে কথা বলতে সাহস করত না, কারণ সামান্য অভিযোগই কাউকে নিয়ে যেতে পারত গোপন পুলিশের অন্ধকার সেলে। জনগণ শিখে গিয়েছিল চুপ থাকা মানেই বেঁচে থাকা। কিন্তু এই ভয়ই একসময় ঘৃণার বীজ বপন করল। চাউসেস্কু বিলাসবহুল প্রাসাদ গড়ে তুলছিলেন, অথচ রোমানিয়ার সাধারণ মানুষ ভুগছিল খাদ্য সংকট, দারিদ্র্য আর সীমাহীন কষ্টে। প্রতিদিনের জীবন ছিল লাইন ধরে রুটি আর জ্বালানি সংগ্রহের লড়াই। ভয়ের সঙ্গে যখন ক্ষুধা আর অপমান মিশে গেল, তখন সেই আতঙ্ক আর আনুগত্য জন্ম দিল দমিয়ে রাখা ঘৃণার। ১৯৮৯ সালের ডিসেম্বরে সেই ঘৃণায় বিস্ফোরিত হল। বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়ল দেশে, আর দীর্ঘদিন ভয়ে নীরব থাকা মানুষ হঠাৎ রাস্তায় নেমে এল। সেনাবাহিনীও শেষ পর্যন্ত জনগণের পাশে দাঁড়াল। চাউসেস্কু ভেবেছিলেন তার ভয়ের সাম্রাজ্য তাকে রক্ষা করবে, কিন্তু বাস্তবতা হল উল্টো। তিনি এবং তার স্ত্রীকে দ্রুত গ্রেফতার করা হল এবং এক সংক্ষিপ্ত বিচার শেষে গুলি করে হত্যা করা হল। এই ঘটনা প্রমাণ করে ভয় হয়তো একটি জাতিকে দীর্ঘ সময় নিয়ন্ত্রণে রাখতে পারে, কিন্তু যখন সেই ভয় ঘৃণায় পরিণত হয়, তখন তা সবচেয়ে ভয়ঙ্কর পতন ডেকে আনে। প্রকৃত রাজনৈতিক প্রজ্ঞা হল ভয় এবং সম্মানের সংমিশ্রণ। সবচেয়ে সফল শাসকরা জনগণের কাছে একই সাথে ভয়াবহ এবং সম্মানীয় ছিলেন। তারা শত্রুদের কাছে নিষ্ঠুর, কিন্তু নিরপেক্ষ নাগরিকদের কাছে ন্যায্য ছিলেন। ফরাসি বিপ্লবের অস্থিরতার মাঝখান থেকে উঠে আসেন এক তরুণ সেনানায়ক, নেপোলিয়ন বোনাপার্ট। তার মেধা, সামরিক প্রতিভা আর অদম্য উচ্চাকাঙ্ক্ষা তাকে দ্রুতই ফ্রান্সের রাজনৈতিক ও সামরিক মঞ্চের কেন্দ্রে নিয়ে আসে। বিপ্লব পরবর্তী বিশৃঙ্খলায় মানুষ খুঁজছিল একজন শক্তিশালী নেতা, আর নেপোলিয়ন সেই শূন্যস্থান পূর্ণ করলেন। ফরাসি জনগণের কাছে তিনি ছিলেন এক উদ্ধারকর্তা, যিনি জাতিকে অরাজকতা থেকে টেনে এনে এক নতুন গৌরবময় যুগ উপহার দিলেন। তিনি শুধু একজন সম্রাট ছিলেন না, বরং ফ্রান্সের মর্যাদা, গৌরব আর বিজয়ের প্রতীক। জনগণ তাকে শ্রদ্ধা করত, অনেকে তাকে পূজা করত প্রায় কিংবদন্তি নায়কের মতো। কিন্তু অন্যদিকে তার শত্রুরা তাকে জানত এক ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী হিসেবে। ইউরোপ জুড়ে তার সেনাবাহিনী অপ্রতিরোধ্য শক্তি হয়ে দাঁড়িয়েছিল। একের পর এক যুদ্ধে তার কৌশল শত্রুদের ভেঙে চুরমার করে দিত। অস্ট্রিয়া, প্রুশিয়া কিংবা রাশিয়া, কোনো শক্তি তার আক্রমণের সামনে দীর্ঘদিন টিকতে পারেনি। ফলে ইউরোপে তার নাম উচ্চারণই ছিল ভয়ের সমান। তার সেনাবাহিনীও তাকে একই সাথে ভালোবাসত এবং ভয় পেত। সৈন্যরা জানত নেপোলিয়ন কখনোই ব্যর্থতাকে ক্ষমা করবেন না। তার প্রত্যাশা ছিল সর্বোচ্চ ত্যাগ আর শৃঙ্খলা। কিন্তু সেই ভয়ই আবার সৈন্যদের ভিতর থেকে জন্ম দিত এক অটল অনুগত্য। কারণ তারা বুঝত তাদের নেতা শুধু আদেশ দেন না, বরং তাদের সঙ্গে কষ্ট ভাগ করে নেন, যুদ্ধক্ষেত্রে তাদের পাশে থাকেন। তাই তার জন্য প্রাণ দেওয়া মানেই ছিল ফ্রান্সের জন্য প্রাণ দেওয়া। এই দ্বৈত অবস্থান, ভয় এবং ভালোবাসার সংমিশ্রণ, নেপোলিয়নকে বানিয়েছিল এক অনন্য সম্রাট। জনগণের কাছে তিনি ছিলেন গৌরবের প্রতীক, শত্রুদের কাছে তিনি ছিলেন আতঙ্কের ছায়া, আর তার সৈন্যদের কাছে তিনি ছিলেন একাধারে কঠোর সেনাপতি এবং অনুপ্রেরণাদায়ক নেতা। এই দর্শন শুধু রাজনীতিতে নয়, ব্যক্তিগত সম্পর্কেও প্রযোজ্য। পারিবারিক জীবনে, ব্যবসায়িক সম্পর্কে, এমনকি বন্ধুত্বেও এই নীতি কাজ করে। একটি সম্পর্কে ভালোবাসা প্রায়ই সমানভাবে ভারসাম্যপূর্ণ থাকে না। অনেক সময় দেখা যায় এক পক্ষ ভেতরে ভেতরে জানে আমার সঙ্গী আমাকে ছাড়া বাঁচতে পারবে না। এই উপলব্ধি তাদের মনে এক ধরনের নিশ্চিন্ততা ও আধিপত্য নিয়ে আসে। তখন তারা সম্পর্কের প্রতি অতটা যত্নশীল থাকে না, কারণ তারা বিশ্বাস করে ভুল হলেও, অবহেলা করলেও অপর পক্ষ কোনোদিন ছেড়ে যাবে না। ফলাফল, সম্পর্কের ভেতরে ধীরে ধীরে জন্ম নেয় অসমতা ও
ও শোষণ। কিন্তু যখন দুই পক্ষই স্পষ্টভাবে উপলব্ধি করে যে এই সম্পর্ক ভেঙে গেলে দুজনেরই ক্ষতি হবে, তখন পুরো সমীকরণ বদলে যায়। তখন প্রত্যেকে বুঝতে পারে ভালোবাসা শুধু আবেগের নয়, বরং দায়িত্বেরও ব্যাপার। তখন তারা বেশি সতর্ক হয়, একে অপরকে কষ্ট না দেওয়ার চেষ্টা করে, দ্বন্দ্ব হলে মিটিয়ে নেয়, কারণ তারা জানে এই সম্পর্ক রক্ষা করাই উভয়ের জন্য বেঁচে থাকার সেরা পথ। আসলে টেকসই সম্পর্ক টিকে থাকে তখনই যখন দুজন মানুষই একে অপরকে বিকল্পহীন নয়, বরং সমান প্রয়োজনীয় মনে করে। ভালোবাসা তখন হয়ে ওঠে শুধু আবেগ নয়, বরং এক ধরনের পারস্পরিক প্রতিশ্রুতি, যেখানে হারলে দুজনেই হারাবে, আর বাঁচালে দুজনেই জিতবে। এখানে একটি গভীর দার্শনিক প্রশ্ন আসে, মানুষ কি এমনই স্বার্থপর যে তাদের শুধু ভয় দিয়েই নিয়ন্ত্রণ করা যায়? ম্যাকিয়াভেলি এই প্রশ্নের উত্তরে বলেছেন যে তিনি মানুষকে যেমন পেয়েছেন তেমনই বর্ণনা করেছেন, যেমন তাদের হওয়া উচিত তা নয়। ম্যাকিয়াভেলি জানতেন মানুষ প্রায়শই স্বার্থের তাগিদে কাজ করে। ভালোবাসা, নৈতিকতা, আদর্শ সবই থাকলেও সেগুলো কার্যকর হয় তখনই যখন সেগুলোকে বাস্তব স্বার্থের সঙ্গে সংযুক্ত করা যায়। কিন্তু যখন ব্যক্তিগত স্বার্থ বা নিরাপত্তা হুমকির মুখে আসে, তখন মানুষ প্রায়শই ভয়কে শ্রদ্ধা বা অনুগত্যের চেয়ে বেশি গুরুত্ব দেয়। এটি একটি দুঃখজনক সত্য, কিন্তু অত্যন্ত বাস্তব। আদর্শ পৃথিবীতে মানুষকে ভালোবাসা, বিশ্বাস ও সহানুভূতির মাধ্যমে পরিচালিত করা যেত। সেখানে কেউ কারো উপর আধিপত্য খুঁজত না, কেউ কাউকে কষ্ট দিতে চাইত না। কিন্তু বাস্তব পৃথিবীতে শক্তি, স্বার্থ এবং ভয়ের মিশ্রণই নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতার প্রধান চালিকা শক্তি। যে ইতিহাসের বড় নেতারা দীর্ঘ সময় শাসন করতে পেরেছেন, সিজার হোক বা স্ট্যালিন, নেপোলিয়ন হোক বা বিসমার্ক, তাদের এক মিল আছে, তারা ভালোবাসা নয়, ভয় এবং শক্তির বাস্তববাদকে ব্যবহার করেছিলেন। আর এই বাস্তববাদই প্রমাণ করে যে মানুষের প্রকৃত চরিত্র বোঝার জন্য বাস্তবকে চোখে দেখা ছাড়া কোনো বিকল্প নেই। ম্যাকিয়াভেলির ভয় বনাম ভালোবাসা তত্ত্ব মানব সভ্যতার একটি চিরন্তন দ্বন্দ্বকে তুলে ধরে। আমরা সবাই চাই ভালোবাসা ভিত্তিক সমাজ, কিন্তু বাস্তবতা আমাদের শেখায় যে ক্ষমতার খেলায় ভয়ই সবচেয়ে কার্যকর। এই তত্ত্ব আমাদের একটি কঠিন সত্যের মুখোমুখি করে। মানব প্রকৃতি যতটা আদর্শবাদীরা দাবি করেন, তার চেয়ে অনেক জটিল এবং স্বার্থপর। ক্ষমতার প্রশ্নে, অভিজ্ঞতার প্রশ্নে, এমনকি ব্যক্তিগত সম্পর্কের প্রশ্নেও এই বাস্তবতা কাজ করে। ম্যাকিয়াভেলি কোনো নৈতিকতাবাদী ছিলেন না, তিনি ছিলেন একজন বাস্তববাদী, যিনি মানুষকে যেমন আছে তেমনি দেখেছেন। তার এই দর্শন আমাদের অস্বস্তিতে ফেলতে পারে, কিন্তু এটি আমাদের মানব প্রকৃতির গভীরতম সত্যগুলো বুঝতে সাহায্য করে। ভয় এবং ভালোবাসা, এই দুই শক্তির মধ্যে সংগ্রাম মানব ইতিহাসের প্রতিটি পাতায় লেখা আছে। আজকের যুগেও এই সংগ্রাম অব্যাহত আছে এবং থাকবে যতদিন মানুষ এই পৃথিবীতে থাকবে।